নমস্কার, আমি সায়ন। আপনাদের জন্য নিয়ে এসেছি ল্যান্ডস অফ থ্রিলসের আজকের নিবেদন, উঠতি লেখক দেবোত্তম দের মুড়ি ঝাল। শ্রোতা বন্ধুরা, গল্প শুনে গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এমন ভিন্ন স্বাদের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন গল্পটি শোনা যাক। ট্রেনটা হুইসেল দিল কিছুক্ষণ আগেই। গন্তব্য নিধু গ্রাম। আর 5 মিনিট পরেই ছাড়বে। বাইরে প্রচণ্ড জোরে হাওয়া বয়ে যাচ্ছে, সঙ্গে বিদ্যুতের ঝলকানি দেখা দিচ্ছে। ট্রেনের 10 নম্বর কামরাটা একেবারেই ফাঁকা, যদিও বাকিগুলোয় লোকজনের আওয়াজ রয়েছে। তবে বাইরে স্টেশনে যারা দাঁড়িয়েছিল তারাও ট্রেনের হুইসেল শুনে ট্রেনে উঠে পড়ল। কামরাগুলোর ভেতরে আলোগুলো জ্বলছে। রাতে আর ট্রেন কোথাও থামবে না, একেবারে ভোরে নিধু গ্রামে। খুব জোরে একটা বাজ পড়ল। তারপর প্রথমে ফোঁটা ফোঁটা বৃষ্টি হতে হতে একেবারে মুষলধারায় নামল। একটা লোক ট্রেনে অনেক আগে থেকেই উঠে কামরায় কামরায় ঘুরে ঘুরে বলছে, ঝালমুড়ি ঝালমুড়ি কেউ নেবেন? যাত্রীদের মধ্যে কেউ কেউ বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে বগির দেওয়ালে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে নিতে চায়। বাইরে যে এমন অকাল দুর্যোগ শুরু হবে তা কেই বা জানত। তার মধ্যে একটা লোক এক টানা ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। ঝালমুড়ি নেবেন? ঝালমুড়ি। কারোর এত রাতে ঝালমুড়ি খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই। লোকটা একটার পর একটা কামরার ভেতরে ঢুকছে। ছুটন্ত ট্রেন, ভোরের আগে ট্রেন থামবেও না। তবে ভেতর দিয়ে একটার পর একটা কামরায় যাওয়ার রাস্তা আছে। লোকটার হাতে ঝালমুড়ি দেখে কোনো কোনো ছোট বাচ্চা অবশ্য মা কিংবা বাবার কাছে বায়না ধরেছে। তাই লোকটারও 2-1টা ঠোঙায় ভর্তি ঝালমুড়ি বিক্রিও হচ্ছে। ট্রেনের ভেতরে বেশ আলো রয়েছে, তবে কেউ কেউ অবশ্য এত রাতে কামরায় আলো জ্বলে থাকার জন্য বিরক্তও হচ্ছেন। আসলে আমাদের শরীরে পরিমাণ মতো ঘুমটাও তো জরুরি। সারাদিন এত খাটাখাটনির পরে রাতে একটু বিশ্রাম তো আমরা চাইতেই পারি। কেউ কেউ আবার সিটে বসে বর্তমান সময়ের কোনো ঘটনা নিয়ে তর্ক করতে ব্যস্ত। লোকটা সবার কাছেই যায় ওর ঝালমুড়ি বানাবার সরঞ্জাম নিয়ে। রাত বাড়ছে, তাই আস্তে আস্তে যাত্রীদের কথাও থামছে। কেউ কেউ কাঁধ ঠেকিয়েছে ট্রেনের কামরার সিটে। আলোগুলো জ্বলছে। ঝালমুড়ি বানাবার সরঞ্জাম নিয়ে লোকটা কিছুক্ষণ ট্রেনের আটকানো দরজাটার সামনে বসে কিছুটা ঝিমিয়েই পড়েছিল। ট্রেনের ইঞ্জিনের আওয়াজে ঘুম ভাঙতেই লোকটা পরের কামরায় কেউ জেগে আছে কিনা সেটা দেখবার জন্য ঝালমুড়ির সরঞ্জাম নিয়ে এগিয়ে যেতে থাকে। সে ট্রেনের সিটে শুয়ে থাকা লোকগুলোর মাঝখানে গিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে পরের কামরায় ঢোকার জন্য। সরঞ্জাম ঘাড়ে নিয়ে 9 নম্বর কামরাটায় যেতেই একটা ঘুমন্ত লোকের গায়ে ভুলবশত লেগে যায় তার হাতটা। ঘুম ভাঙা চোখে লোকটা চমকে ওঠে। দেখলো ঝালমুড়ির সরঞ্জাম নিয়ে একটা লোক সামনে দাঁড়িয়ে রয়েছে। লোকটা তেতিয়ে উঠে বলল, দিলি তো ঘুমটা ভাঙিয়ে। ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, এখন ঘুমানোর সময় জানিস না? যত সব ঝালমুড়ি, যা তো। লোকটা বেশি চিৎকার করতে পারল না, বাকি যাত্রীদের ঘুমের ব্যাঘাত ঘটবে বলে। ঝালমুড়িওয়ালা বলল, আগে ভুল হয়ে গেছে বাবু, আমি এক্ষুনি চলে যেতেছি। মাফ করে দিন বাবু, মাফ করে দিন। যত সব। লোকটা কথাটা কেমন ভাবে বলেই মুখ ঘুরিয়ে নিয়ে চোখ বুঝল। সরঞ্জাম নিয়ে ওই লোকটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল পরের কামরার দিকে। ট্রেনের মেঝে দিয়ে একটা কেমন কালচে দাগ দেখা গেল। লোকটার ওই ঝালমুড়ির সরঞ্জামের লোহার বাক্সটা দিয়ে হাঁটুর কাছে অনেকখানি কেটে গেছে।
সেখান থেকেই রক্ত পড়ছে। অবশ্য সেটা কোনো যাত্রী লক্ষ্য করেনি বা কেউই আগ্রহ দেখায়নি। ট্রেনের কোনো হকারের পা কেটে রক্ত পড়ছে সেটা তো ভাবার বিষয় নয়। লোকটা পাটাকে টেনে টুনে কোনো রকমে আনছে ধীরে ধীরে। সামনেই 10 নম্বর কামরা। কাঁধে ঝালমুড়ির সরঞ্জামের লোহার বাক্সটা নিয়ে আস্তে আস্তে লোকটা সামনে 9 নম্বর কামরা থেকে 10 নম্বর কামরার দিকে যাচ্ছে। অবশেষে 10 নম্বর কামরার কাছে এসে লোকটা দেখলো ভেতরে আলো জ্বলছে না। কামরাটা পুরোপুরি ফাঁকা, একটা লোকজনও নেই। একবার ভাবলো ফিরে যাবে সে, কিন্তু ক্লান্ত হয়ে একটা সিটে বসে পড়ল। একটা লম্বা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। 10 নম্বর কামরাটা কেমন জানি অদ্ভুত। দিনের বেলাতেও খুব কম লোকই যাতায়াত করে। ক্লান্তিতে আর হাঁটুতে কাটা অংশটার থেকে ব্যথায় লোকটা কখন যে ঘুমিয়ে পড়ল নিজেও বুঝল না। রাত প্রায় গভীর। হঠাৎ লোকটার ঘুম ভেঙে গেল। সামনের সিটের পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসছে ওর কানে। ঝড়টা থেমেছে, তবে কিছুটা বৃষ্টি এখনো হচ্ছে। তবে সেই শব্দের মধ্যেই আরও একটা আওয়াজ ভেসে আসছে। এই আওয়াজ তার খুবই চেনা। মুড়ি, তার উপর মশলাপাতি, বিট লবণ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ঢেলে ঠোঙা করবার শব্দ। ঝালমুড়ি এত রাতে আবার কে বানাচ্ছে? আওয়াজটা অমনি। আর এই রাতের ট্রেনে সে একাই ঝালমুড়ি বিক্রি করে, আর কাউকে তো দেখেনি। হ্যাঁ, চা, কফি, মোটর, বাদাম বিক্রি করতে কয়েকজনকে দেখেছে, তবে আর কাউকে কখনো এখানে ঝালমুড়ি বিক্রি করতে দেখেনি সে। নিজের সঙ্গে থাকা সরঞ্জামের বাক্সটা পাশে দেখতে পেয়ে আবার চোখ বোঝে লোকটা। হঠাৎ লোকটার মনে হলো যেখানে সে শুয়েছিল সেখানে ওর সামনে দিয়ে কেউ হেঁটে গেল। চোখ খুলে এবারে উঠে বসলো লোকটা। কই, কোথাও তো কেউ নেই। কিন্তু লোকটার মনে হচ্ছে এই কামরায় সে ছাড়া আরো যেন কেউ আছে। কিন্তু কে সে? সে কি কোনো যাত্রী? বাথরুমে যাচ্ছিল হয়তো, সে দেখেনি। তবে কেউ তো আছে এখানে, যাকে লোকটা এখানে আসার আগে দেখেনি। ড্যাব ড্যাব করে সামনের অন্ধকার অংশটার দিকে তাকিয়ে রয়েছে লোকটা। কেউ নেই। হয়তো তার মনের ভুল। হঠাৎ এই ভেবে চোখ বুঝতেই আবার যেন কেউ তার মাথার সামনে দিয়ে হেঁটে চলে গেল। লোকটার এবারে কেন জানি মনে হলো যে এটা তার মনের ভুল নয়, এই কামরায় আরো কেউ আছে। কিন্তু কে সে? এবারে বেশ বিরক্তির সুরেই লোকটা বলল, এখানে কেউ আছেন? আমারে একটু জানাবেন, জানালি ভালো হতো। কোনো সাড়া শব্দ পেল না। শুধু পেছনের ট্রেনের দরজাটা কেমন একটা দমকা হাওয়া লেগে কিছুটা খুলে গিয়ে আবারও বন্ধ হয়ে গেল। কোনো সাড়া শব্দ নেই। এটা হয়তো মনের ভুল। আসলে দিন রাত এভাবেই কত ট্রেনে হেঁটে বেরিয়েছে, তাই বোধহয় নিজের পায়ের শব্দ নিজেরই কানে বাজছে। এতদিন ঝালমুড়ি বিক্রি করতে বাকি সব ট্রেনে উঠলেও এই ট্রেনটাতে রাতে লোকটার ওঠা হয়নি। কিন্তু এই প্রথম ওর রাতে নিধুগ্রাম এক্সপ্রেসে ওঠা। চোখ বুঝতেই যাচ্ছিল লোকটা। হঠাৎ কে যেন ওকে ওর নাম ধরে ডাকলো। হারু, এই হারু, কেমন আছিস? হঠাৎ এই রাশভারী গলার আওয়াজটা শোনায় হারুর ঘাড়ের ওপর দিয়ে একটা শীতল স্রোত বয়ে যেতেই ও বলল, কে? আমাকে দেখবি তো এদিকে আয়, আয়,
তোর সামনের দিকের ভেতরের সিটেই বসে আছি, আয় আমাকে দেখবি, আয়। হারু ভয়ে ভয়ে ঝালমুড়ির সরঞ্জামের লোহার বাক্সটার পাশ দিয়ে সামনের দিকের সিটটার সামনে যেতেই দেখলো একটা লোক বসে আছে। লোকটার মুখ বোঝা যাচ্ছে না, তবে গলার স্বর বুঝতে অসুবিধা হয়নি। এটা কোনো পুরুষের কণ্ঠ। লোকটার মুখটা না বোঝা গেলেও নিচে কিছু একটা রাখা আছে। হারুর দিকে তাকিয়ে সেই অন্ধকারে বসে থাকা লোকটা বলল, আমিও তো তোর মতোই বানাই। হারু বলল, কি? তুই যেমন ঝালমুড়ি বানাস আমিও আগে বানাতাম, কিন্তু এখন আমি বানাই মুড়ি ঝাল। মুড়ি ঝাল শব্দটা নতুন হারুর কাছে। ঝালমুড়ির মতোই কিছু একটা হবে হয়তো। লোকটার পাশে ঝালমুড়ি বানাবার জন্য সরঞ্জামের বাক্সের মতো কিছু একটা ছিল। হারু লোকটাকে বলল, আমি তো তোমাকে দেখিনি এখানে আসবার সময়। আমি তো ট্রেন ছাড়বার সময় থেকেই ছিলাম। হ্যাঁ, অবশ্য এই কামরায় কিছুক্ষণ আগেই এসেছি। লোকটা কেমন খ্যাক খ্যাক করে হেসে উঠে বলল, সে কি রে, আমি তো এখানেই বসে রয়েছি সেই কবে থেকে। তোর বোধহয় চোখের সমস্যা আছে। লোকটার শেষ কয়েকটা কথা হারুর কান ঘেঁষেও ঘেঁষল না। হারু কেমন মাথা চুলকে আবার ওর জায়গায় ফিরে যেতে গেলে তখন হঠাৎ লোকটা বলে, মুড়ি ঝাল খাবি নাকি? দেব বানিয়ে? না না, খাবো না, আমার বড্ড ঘুম পাচ্ছে। আমি আসি। হ্যাঁ, খা না, সবসময় তো নিজেই বেঁচে বেড়াস, নিজে কখনো খেয়েছিস? আর বললাম তো, এটা মুড়ি ঝাল, ঝাল মুড়ি নয়। না না, থাক। কথাগুলো বলে হারু আবার ওর বসার জায়গায় এসে বসল। বাইরে থেকে মেঘের গম্ভীর শব্দটা শোনা গেল, যদিও ট্রেনের ইঞ্জিনের শব্দও শোনা যাচ্ছে। সিটে শুয়ে পড়তেই যাচ্ছিল হারু। হঠাৎ হারুর ঝালমুড়ির সরঞ্জামের লোহার বাক্সটা কেমন যেন নড়ে উঠল। পোকামাকড়ও হতে পারে, কিন্তু ট্রেনে তার সম্ভাবনা খুবই কম। তবে যেমন ট্রেনের এই কামরাটার অবস্থা, তাতে অবশ্য পোকামাকড় আসতেই পারে। চোখটা বাক্সের দিক থেকে সরাতে গিয়েই হারু দেখল হঠাৎ একটা কাগজের ঠোঙা যেন কেমন তার দিকে এগিয়ে আসছে। বোধহয় হাওয়া লেগেই এমন হয়েছে। সেটা সরাতে গিয়েই হঠাৎ হারুর গাল বেয়ে এক দু ফোঁটা ঘাম বেয়ে পড়ল। কাগজের ঠোঙাটা কেউ এগিয়ে নিয়ে ধরে আছে ওর দিকে। লোকটাকে বোঝা যাচ্ছে না, আর হারু ধরে আছে কিছু একটা, ঠিক যেন কারো হাত। কিন্তু হাতটা এত ঠান্ডা কেন? হঠাৎ সামনের কালচে অন্ধকারে দাঁড়িয়ে থাকা লোকটা বলে উঠল, এই নে, তোর জন্য মুড়ি ঝাল বানিয়ে এনেছি। দেমাগ দেখিয়ে তো চলে এলি। হরেনের হাতের মুড়ি ঝাল একবার খেলে না, আঙুল চাটবি। হারু কেমন ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, ও, আপনি এসেছেন? আপনার হাত এত ঠান্ডা কেন? জানলার শিকে একটু আগে হাত রেখেছিলাম, তাই বৃষ্টি লেগে ওরকম মনে হচ্ছে তোর। নে নে, যেতে যেতে খেয়ে নে। ঠোঙা হাতে নিয়ে বসে থাকে হারু। বাড়িতে বৃদ্ধ বাবা রয়েছে। ছেলে বাড়িতে না এলে সে দাঁতে খাবার কাটে না। একমাত্র আপন বলতে ওই বুড়ো বাপটাই রয়েছে হারুর। আজ ট্রেনে ঝালমুড়ি বিক্রি করতে গিয়ে যে এমন রাত হয়ে যাবে তা তো আগে বোঝেনি। ঠোঙা হাতে নিয়ে বসে থাকে হারু। হরেন ওকে ঠোঙা নিয়ে বসে থাকতে দেখে বলল, খা খা, খেয়ে নে।
কিছু তো বোধহয় খাসনি সকাল থেকে। তোর বড্ড কষ্ট না রে? কোনো সমস্যা নেই, একবার ওই মুড়ি ঝাল চিবো, সব দুঃখ কষ্ট চিরদিনের মতো ভুলে যাবি। আচ্ছা, তা আপনারে দাম কত দিমু? দিতে হবে না, তুই খা তো। দাম যখন লাগবে আমি নিজেই চেয়ে নেব না হয় তোর থেকে। আচ্ছা ঠিক আছে। লোকটা কথাগুলো বলে কেমন যেন হেসে উঠল। হাড়ু ঠোঙার ভেতর থেকে মুড়ি বের করে মুখে দিয়ে চিবোচ্ছিল। হরেন হাড়ুর দিকে তাকিয়ে বলল, তা বল, কেমন স্বাদ পেলি? ভালোই। তাহলে দেরি করিস না, খা খা, পুরোটাই খা। পরের বার হাতটা মুখে ঢোকাতেই হাড়ুর কেমন বমি পেল। এইবার মুড়ির সঙ্গে পেঁয়াজের টুকরো ভেবে যেটা ও কামড়াতে যাচ্ছিল সেটা মুখ থেকে বের করে আনলো সে। সঙ্গে সঙ্গে বিদ্যুতের ঝলকানির আলোয় হাড়ু দেখলো যেটাকে ও পেঁয়াজ ভেবে অন্ধকারে খাচ্ছিল ওটা একটা মানুষের চোখের মণি। প্রচন্ড জোরে একটা চিৎকার করে ভয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো হাড়ু। আর একটা বিদ্যুতের ঝলকানিতে সামনের সিটে বসে থাকা লোকটার দিকে তাকালো হাড়ু। দেখলো লোকটার একটা চোখের মণি নেই, ওই জায়গাটায় কেমন গাঢ় গর্ত হয়ে রয়েছে। সেখানে রক্ত জমে শুকিয়ে কেমন একটা কালচে দাগ হয়ে গেছে। কি বিভৎস, মুখটা পুরোটা বোঝা যাচ্ছে না। লোকটা হিংস্রভাবে হাড়ুর দিকে তাকিয়ে বলল, কিরে, কেমন খেতে? ভালো লাগলো? খা খা। কথা শেষ হতেই কেমন বমি পেয়ে গেল হাড়ুর। মুড়ি ভেবে যেগুলো কেউ চিবিয়ে খাচ্ছিল ওগুলো আসলে মুড়ি নয়, ওরকমই বড় বড় কতকগুলি মানুষের চোখের মণি। হাড়ু ঠোঙাটা হাত থেকে ফেলে দিল। হাড়ুর নাকে কেমন একটা পচা গন্ধ এলো। বমি করতে করতেই বসে থাকা অবস্থায় ও দেখলো সিটের নিচ থেকে বোধহয় গন্ধটা আসছে। হঠাৎ সিটের নিচের অন্ধকার থেকে কতকগুলো লাল লাল চোখ দেখতে পেল হাড়ু। প্রচন্ড জোরে একটা চিৎকার করে উঠল হাড়ু। তারপর পাশের কামরায় যাওয়ার জন্য ছুটতে লাগলো দরজার কাছে। কিন্তু দরজার কাছে যেতেই পেছনের সেই অবয়বটা খ্যাক খ্যাক করে হেসে উঠে বলল, তুই পালাতে পারবি না। তুই যে হরেনের মুড়ি ঝাল খেয়েছিস, হরেনের মুড়ি ঝাল যে একবার খায় সে তো মরবেই। আস্তে আস্তে কথাগুলো বলতে বলতে সেই কালো অবয়বটা হাড়ুর সামনে আসে। ওর হিংস্র দাঁতগুলো দিয়ে খাবলা মেরে হাড়ুর একটা চোখ তুলে নিল। আর্তনাদ করতে করতে হাড়ু কিছুক্ষণের মধ্যে চুপ করে গেল। কেউ শুনল না ওর আর্তনাদ। বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সেই অবয়বটা তারপর আস্তে আস্তে কামড়ে কামড়ে খেতে লাগলো হাড়ুর গোটা শরীরটাকে। প্রবল উল্লাসের একটা হাসি হেসে লোকটা ওর মুড়ি ঝাল বানাবার সরঞ্জামের লোহার বাক্সটায় হাড়ুর চোখটা একটা কৌটোর মধ্যে ভরে কৌটোর মুখটা আটকে দিল। ভোরে ট্রেনটা পৌঁছালো নিধু গ্রামে। যাত্রীরা সবাই নেমে যেতেই দুজন ঝাড়ুদা ট্রেনটাকে পরিষ্কার করবার জন্য ট্রেনে উঠেছে। একে একে সব কামরাগুলো পরিষ্কার করে 10 নম্বর কামরায় ঢুকতেই ওরা সামনে যেটা দেখতে পেল সেটা একটা লোহার বাক্স। সামনে যেতেই সেখানে দেখতে পেল
ওতে সব ঝালমুড়ি বানাবার সরঞ্জাম রয়েছে, কিন্তু কেউ আশেপাশে নেই। কামরা সবাই নেমে গেছে হয়তো পরের ট্রেন ধরবার জন্য। হঠাৎ পাশে থাকা আরেকজন ঝাড়ুদার ভীষণ জোরে চিৎকার করে উঠল। তার বিস্ফারিত চোখ যেদিকে নির্দেশ করছে সেদিকে তাকাতেই ওরা দেখল মেঝেতে টাটকা রক্তের দাগ লেগে আছে। কিছুই বুঝতে পারল না ওরা। স্টেশন মাস্টারকে এই কথা জানালে উনি ওই দুজন ঝাড়ুদারের সঙ্গে ট্রেনের 10 নম্বর কামরায় উঠে দেখলেন রক্ত তো দূরের কথা, কোথাও কোনো দাগও নেই। স্টেশন মাস্টার অভিরূপ এক প্রকার রেগে গিয়ে ওদেরকে বললেন, এখানে কোথায় দাগ রে? রক্তই বা কোথায়? যত সব দিন রাত খেয়ে পড়ে থাকবি। ভাবতো কি বিপদে পড়তাম যদি যাত্রীদের কেউ এসব জানতে পারত। বোধহয় কোনো ঝালমুড়িওয়ালা ছিল, ও চলেও গেছে। দেখ, ওই ঝালমুড়ির সরঞ্জামের লোহার বাক্সটাও তো নেই কোথাও। সব কামরা পরিষ্কার হয়ে গেছে তোদের? ওরা দুজনেই ঘাড় নাড়ালো। ওরা ওখান থেকে চলে যেতেই আবার টাটকা রক্তের দাগটা কামরার মেঝেতে স্পষ্ট হয়ে উঠল। বীরপুর থেকে নিধুগ্রাম এক্সপ্রেসটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ট্রেন হওয়ায় রাতের দিকে প্রায় ভিড় লেগেই থাকে যাত্রীদের। তবে 10 নম্বর মানে একেবারে ট্রেনের শেষ বগিটায় খুব কম লোকই যাতায়াত করে। অনেকের মতে রাতে ট্রেন যাতায়াত করবার সময় নাকি ওই 10 নম্বর বগিতে একটা লোকের আওয়াজ শোনা যায়, মুড়ি ঝাল, মুড়ি ঝাল খাবে, মুড়ি ঝাল। কিন্তু কখনো সেই লোকটাকে 10 নম্বর বগি থেকে না কেউ বের হতে দেখেছে, না দেখেছে লোকটাকে অন্য কামরায় আসতে। বরং যদি কেউ লোকটার ডাকে সাড়া দিয়ে মুড়ি ঝাল খেতে চায়, তাকে 10 নম্বর কামরায় যেতে বলে লোকটা। ভোরে ট্রেন থামার সঙ্গে লোকটার হাঁক ডাকও নাকি থেমে যায়। তাই ভয়ে ভয়ে ওই কামরায় আর কেউ নাকি যায় না। নিধুগ্রাম এক্সপ্রেস দুপুরের দিকে বীরপুরে চলে আসে। আবার যাত্রীদের নিয়ে নিধুগ্রামে যায় রোজ রাতে। শহর আর গ্রামের যোগাযোগ অবশ্য বেশিরভাগটাই এই ট্রেনের জীবন রেখাকে ঘিরে। টিকিট কাউন্টারে যাত্রীদের লম্বা টিকিটের ভিড় রাতের নিধুগ্রাম এক্সপ্রেসে যাওয়ার জন্য। কিন্তু এরই মধ্যে স্টেশন চত্বরে একটা জটলা বেঁধেছে। একটা লোক অনেকক্ষণ ধরেই চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আরে আরে এ কি আমি আগে দাঁড়িয়েছিলাম। না আমি আগে দাঁড়িয়েছিলাম। আমি জল আনতে গিয়েছিলাম কল থেকে, দেখি উনি আগে দাঁড়িয়ে পড়েছেন। এই সরুন বলছি, সরুন, যান, আপনি আমার পিছনে গিয়ে দাঁড়াবেন, যান। না এরমভাবে লাইন ভাঙবেন না, এরকম করে লাইন ভাঙবেন না, যান, আপনি পিছনে গিয়ে দাঁড়াবেন, যান। আসলে লোকটা বোতলে জল ভরবার জন্য কলে যেতেই একজন বয়স্ক মহিলা টিকিট কাউন্টারের সামনে ওনার জায়গায় এসে দাঁড়িয়েছেন। বয়স্ক মহিলাটি বলল, আমি তোকে দেখতে পাই না বাবা, আমার ছেলেটা হাসপাতালে ভর্তি, তো তাই গ্রাম থেকে দেখতে এসেছিলাম। এই এখন ফিরে যাব। তুমি দাঁড়িয়েছিলে জানলে কখনোই এখানে দাঁড়াতাম না আমার নাতনির সঙ্গে। কিরে জুই, কোথায় গেলি? তাই আর কি, ঠিক আছে, তুমি যখন এত রেগে যাচ্ছ তখন সরে যাই। জুই একটু পেছনে আমাকে দাঁড় করিয়ে দে না মা। বুড়িটা জুই বলে ডাকতেই সামনের বসার জায়গাটা থেকে একটা বাচ্চা মেয়ে উঠে এসে ওই বৃদ্ধার হাত ধরে লোকটার পেছনের লাইনে দাঁড় করিয়ে দিল ওনাকে। লোকটা কিছু একটা বিড়বিড় করতে করতে টিকিট কাউন্টারে টিকিটটা নেওয়ার পর স্টেশনের দিকে চলে গেল।
কয়েকজন অবশ্য লোকটার মেজাজ নিয়ে নিজেদের মধ্যে কথা বলা বলি করল। ট্রেনে একে একে সব যাত্রীরা উঠে বসলেন। হুইসেল বাজিয়ে ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনের ভেতরের বগিতে চারিদিকে ঠিক ঠিকে ভিড়, একটা বগিতেও বসার জায়গা নেই। ভিড়ের জন্য প্রায় হুলস্থুল সব জায়গায়। একে একে লোকটা 9 নম্বর বগি ছেড়ে শেষে দরজা দিয়ে 10 নম্বর বগিটায় ঢুকল। তারপর নিজের উদ্দেশ্যেই বলল, কি অন্ধকার, তবুও তো এখানে এসে একটু বাঁচলাম, তার উপরে যা গরম পড়েছে না। উফ, কামরাগুলোতে যা ভিড়। এই বগিটা বেশ ভালো, একেবারেই তো কেউ নেই দেখছি, বেশ কেমন ঠান্ডা ঠান্ডাও আছে। এটাতে যে কেউ এতক্ষণ কেন আসেনি। যাই হোক, আমি তো এসেছি, আমিই বসি। লোকটা বসে পড়ল সামনের একটা সিটে। হঠাৎ কে জানি লোকটার কানের কাছে এসে বলল, তা নিধুগ্রাম যাচ্ছেন বুঝি বাবু? গলার আওয়াজটা শুনে বেশ চমকেই উঠল লোকটা। তারপর বলল, কে আপনি? এখানে তো বসবার সময় আপনাকে দেখিনি। অন্ধকারে বসে থাকা ব্যক্তিটি খ্যাক খ্যাক করে হেসে উঠে বলল, আসলে অন্ধকার তো, তাই দেখেননি। তা আপনার নাম? অনন্ত। ও, আমি হারু। ঝালমুড়ি বিক্রি করতেছিলাম এতক্ষণ। বাপরে বাপ, সে কি ভিড় কামরাগুলোতে গো! তাই এখানে একটু জিরোবার জন্য বসলুম। তা আপনি বুঝি নিধুগ্রাম যাবেন? হ্যাঁ, ওখানে একটু কাজ আছে বই কি, সেজন্যই তো যাওয়া। ও আচ্ছা, কিন্তু যেই কামরায় উঠেছে সে তো... মানে? অনন্ত এই লোকটার কথার মানে কিছুই বুঝতে পারল না, কিন্তু অন্ধকারে এটা বুঝতে পারল লোকটার পাশে ঝালমুড়ির সরঞ্জামের একটা লোহার বাক্স রাখা। অনন্ত সেটার দিকে তাকাতেই হারু বলল, খাবেন নাকি বাবু? বানিয়ে দেই একটা ঝালমুড়ি? না না না, এখন থাক, এখন থাক। ঠিক আছে বাবু, আজকে না আমার একটাও ঝালমুড়ি বিক্রি হয়নি, কারণ আমি তো আর... লোকটা কথাটা শেষ করল না। আবারও অনন্ত বলল, তারপর থেমে গেলে কেন? আগে বাবু, এমন ভিড় আজকের এই ট্রেনে, তার মধ্যে গরম, মাছিও বলতে পারবে না এই বগিগুলোয়। এখানে লোক কম আসে, তাই এখানে এসেছিলুম গতকাল। তারপর থেকে এখানেই আছি। অনন্ত মনে মনে ভাবল, লোকটা কি বলছে এসব? গতকাল রাত থেকে এই বগিতেই রয়ে গেছি, মানেটা কি? অনন্ত এই কথার মানে না বুঝতে পেরে হারুকে প্রশ্ন করল, তুমি রয়েছো মানে? না মানে কাল রাত থেকে এই বগিতে রয়েছো, নামনি বগি থেকে? হ্যাঁ, হাঁটুতে চোট পেয়েছিলাম, তাই এখানে বসে আছি। ওই ভিড় সামাল দিতে পারবো না, তাই এখানে বসে অপেক্ষা করছিলাম যদি কেউ আসে তাকে ঝালমুড়ি বানিয়ে খাওয়াবো। অনন্তর চোখটা পড়ল সামনের দিকের বসার সিটটার উপর। মনে হচ্ছে সামনের সিটে আরো কেউ একটা বসে আছে, কিন্তু কে সে? এক মনে যেন ওদের দুজনের কথোপকথন শুনছে সে। অনন্ত সেই দিকে তাকাতেই হারু বলল, ও হরেন্দা, তুমি এমন চুপ করে বসে আছো কেন গো? ওনার সঙ্গে কথা বলো। অন্ধকারে বসে থাকা লোকটা একভাবে যেন অনন্তের দিকে তাকিয়েছিল। তারপর হারুকে বলল, আরে গল্প করার সময় কি আর পেরিয়ে যাচ্ছে রে?
আজ তো সারা রাত ওর সঙ্গেই গল্প হবে। কথাটা শেষ করেই হারু আর হরেন কেমন কর্কশ একটা হাসি হেসে উঠল। বেশ কিছুক্ষণ সবাই চুপচাপ। রাত গভীর হচ্ছে। অন্ধকারে বসে থাকা লোকটা একভাবে যেন অনন্তের দিকে তাকিয়েছিল। হঠাৎ হারু বলল, হরেন্দার সঙ্গে আমি কাল থেকে এই বগিতেই আছি জানো বাবু, বেশ আছি। কোনো চিন্তা নেই, ভাবনাও নেই, শুধু পেশার টানটা যায়নি এখনো, তাই এখনো ঝালমুড়ি ঝালমুড়ি করে চেঁচাই এই বগি থেকে। অনন্ত হারুর কথাগুলোর মানে কিছুই বুঝতে পারছে না। মনে মনে ভাবল, এত ভেবে লাভ নেই, ভালোই ভালোই ভোরে নিধু গ্রামে পৌঁছলেই হলো। হঠাৎ অন্ধকারে বসে থাকা ব্যক্তিটি বলল, এই হারু, জানিস বাবু কিন্তু খুব রাগী। কথাটা অনন্তের কানে যেতেই ও বলল, আপনি আমার রাগ কখন দেখলেন? আমি তো আপনাকে কোনো রাগ দেখাইনি। না, মনে হলো। ট্রেনে বসে কিছুক্ষণ আগে দেখলাম টিকিট কাউন্টারে এক বয়স্ক মহিলার সঙ্গে বোধহয় ঝগড়া বেঁধেছিল আপনার। হ্যাঁ হ্যাঁ, আর বলবেন না। উনি যে আদৌ অন্ধ কিনা তার কি কোনো প্রমাণ আছে বলুন তো? আমি আগে এসে লাইনে দাঁড়িয়েছি, উনি দেখি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন। উনি পরে এসে আগে ঢুকে গেলেন, যত সব। আবার যখন বলতে গেলাম তখন উল্টে কিনা বলে উনি নাকি অন্ধ, তাই উনি চোখে দেখতে পাননি বলে লাইনে দাঁড়িয়েছেন। আজব যুক্তি। উনি বোধহয় সত্যিই অন্ধ ছিলেন। কি জানি। হারু আবার অনন্তকে বলল, একটা ঝালমুড়ি খান এবার, গল্প তো ভালোই হচ্ছে। না 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 না, খাবো না খাবো না। ট্রেনটা চলেছে রাতের গভীরতায়। ট্রেনের যাত্রীরা সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। শুধু ট্রেনের ড্রাইভার আর 10 নম্বর বগিতে অনন্তের সঙ্গে হারু আর হরেন ছাড়া। অনন্ত একটা হাই তুলল। সেটা দেখে হারু বলল, তা বাবু, ঘুম পাচ্ছে নাকি আপনার? এত করে বললাম একটা ঝালমুড়ি খান, খেলেন না। অনন্ত মনে মনে ভাবল, কিছুক্ষণ আগেই বলল ওর আজ বউনি হয়নি, তাই বোধ হয় বারবার ঝালমুড়ি খাওয়ার কথা বলছে। হঠাৎ হারু বলল, ছি ছি, একদম না বাবু, আমিও সব ভেবে আপনারে ঝালমুড়ি দিচ্ছি নে। আপনি এমনি খেলে খান, মনে হলো আপনি কিছু খাননি, তাই দিলেম আর কি। অনন্তের হারুর কথাগুলো বেশ অদ্ভুত লাগলো। হারু কি করে অনন্ত যেটা ভাবছিল সেটা বুঝে গেল? অন্ধকারে বসে থাকা লোকটা এতক্ষণে কখন যে উঠে চলে গেছে তা খেয়াল করেনি অনন্ত। হঠাৎ কামরাটার মধ্যে কেমন একটা আওয়াজ শোনা গেল। কেউ যেন কোনো কিছু বানাচ্ছে। একটা চামচের শব্দ, তা ভালোভাবেই বুঝতে পারল অনন্ত। থেকেই আওয়াজটা আসছে সামনের দিকের সিটটা থেকেই। হারুকে কয়েকবার ডাকলো অনন্ত, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আওয়াজটা যেদিক থেকে আসছিল সেই দিকটায় যেতেই হঠাৎ হারু বলল, আমায় ডাকলেন বাবু? হারুর গলা শুনে পেছন ঘুরে অনন্ত বলল, তুমি তুমি কোথায় গিয়েছিলে? তুমি তো এখানে ছিলে না। কখন যে আপনার পাশে বসে থাকতে থাকতে চোখ লেগে গেছিল গো বাবু, আপনার স্বর শুনে জাগ না পেলুম। কিসের একটা আওয়াজ হচ্ছে না? ও হরেন্দা, মুড়ি ঝাল বানাচ্ছ? মুড়ি ঝাল? এটা আবার কি? এটা তো প্রথম শুনলাম। কথাগুলো কেমন তোতলাতে তোতলাতে বলল অনন্ত। হারু বলল, ও আছে এক খাবার, ঝালমুড়ির মতোই অনেকটা, তবে আলাদা স্বাদের খেতে। হরেন্দাকে বলবো? হরেন্দা তো বানাচ্ছে। না না, থাক থাক। আরে দাঁড়ান, খান তো।
ও হরেন্দা, একটা মুড়ি ঝাল এই বাবুরে দিও তো। ঠিক আছে, দিচ্ছ যখন, তবে একটু কমই ঝাল দিও। হরেন ওদিক থেকে বলল, তা কি করে হয়? এই খাবারের নামই যে মুড়ি ঝাল। নামটা কেমন অদ্ভুত লাগলো অনন্তর। ঝালমুড়ি সে অনেকবার খেয়েছে, কিন্তু মুড়ি ঝাল কেমন খেতে হয়? তাই হারুকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই ঝালমুড়ি আর মুড়ি ঝাল এই দুটো কি আলাদা নাকি একই জিনিস? হ্যাঁ, ঝালমুড়ি থেকে অনেকটাই আলাদা। হরেন্দার হাতের একটা বিশেষ জাদু আছে, ও ছাড়া তো কেউ আর মুড়ি ঝাল বানায় না। আমিও তো ঝালমুড়ি বেচি। লোকটার কথা শেষ হতেই হরেন একটা ঠোঙা অনন্তের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন বাবু, আপনার মুড়ি ঝাল। অনন্ত কাগজের ঠোঙাটা হাতে ধরল। হারু আর হরেন পাশাপাশি দুজনে বসে যেন অপেক্ষা করতে লাগলো। ঠোঙা থেকে হাতের মুঠোর মধ্যে মুড়িগুলোকে মুখের মধ্যে পুরো চিবোতে চিবোতে অনন্ত বলল, দারুণ বানিয়েছো তো, খুব ভালো খেতে হয়েছে। হরেন বসে বসে শুধু বারবার বলছে, খান না, খান, লাগলে আরো। হঠাৎ অনন্তর হাত থেকে নিচে কিছু একটা পড়ে পায়ের কাছে লাগলো। বারবার সেটা এসে লাগছে অনন্তের পায়ে। টর্চ লাইটটা বের করে তড়িঘড়ি নিচে তাকালো অনন্ত। দেখলো একটা কালো কালো কিছু। হাতে নিতেই দেখলো ওটা একটা মানুষের চোখের মণি। ভয়ে চিৎকার করে উঠল অনন্ত। টর্চটা সামনে সিটে ফেলে হারু কিংবা হরেন কাউকেই সামনে দেখতে পেল না অনন্ত। কিন্তু ওই বসার জায়গাটা থেকে একটা জোড়া হাসির রোলের সঙ্গে কারা যেন বলে উঠল, বাবু, আপনার কেমন লাগলো মুড়ি ঝাল? আলোটা একভাবে সামনের দিকে ধরে রয়েছে অনন্ত। হঠাৎ যে হাতে ও ঠোঙাটা ধরেছিল সেখান থেকে টপ টপ করে কি যেন ওর হাতের বাইরে এসে পড়ছে। হাতের দিকে তাকাতে ও দেখল মুড়ির ঠোঙাটা থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। সেটা দেখেই অনন্ত চেঁচিয়ে উঠে ঠোঙাটা হাত থেকে ফেলে দিল। হারু আর হরেনকে আশেপাশে আর দেখা যাচ্ছে না, শুধু ওদের কথা শোনা গেল। আবার হরেন অনন্তকে বারবার বলছে, আলোটা নেভা, নেভা বলছি। খুব অদ্ভুতভাবে টর্চটা নিভে গেল। এই এই দেখো, এই দেখো, আমি ভালোই বুঝেছি তোমরা নিশ্চয়ই চোর অথবা ডাকাত। চুরির মতলবই নিশ্চয়ই আমার সঙ্গে এরকম করছো, তাই না? দেখলি তো হারু, মানুষ কতটা খারাপ। হারু কেমন একটা ফ্যাসফেসে গলায় উত্তর দিল, হ্যাঁ হরেন্দা। অনন্ত সামনের বসার জায়গাটায় দেখলো দুটো কালচে অবয়বকে। তাদের মুখ বোঝা যাচ্ছে না পুরোপুরি। আকাশের দূর প্রান্ত থেকে আসা চাঁদের আলোয় বোঝা যায় শুধু খানিকটা। কি বিভৎস! তাদের একটা করে চোখ নেই, দাঁত বের করে হিংস্রভাবে চেয়ে আছে এক দৃষ্টিতে। আর ক্রমশ এগিয়ে আসছে অনন্তের দিকে। অনন্তের গাল বেয়ে ঘাম পড়ছে, জামাটাও ভিজে গেছে ঘামে। হঠাৎ হরেন নামের লোকটা বলল, হারু, বাবু বড্ড মাথা গরম করে ফেলেছে রে। তুমি কোনো চিন্তা করো না হরেন্দা, আজ বাবুর তেজ আমি ঠান্ডা করে দেব। কিছুই বুঝতে পারলো না অনন্ত, তার সঙ্গে এসব কি হচ্ছে। শুধু এইটুকু বুঝলো, তার সঙ্গে এতক্ষণ ধরে যে দুজন সহযাত্রী হিসেবে বসেছিল তারা কেউই মানুষ নয়। নিজেকে বাঁচানোর জন্য একবার শেষ চেষ্টা করলো অনন্ত। 9 নম্বর বগির দিকে দৌড়াতে লাগলো সে। হঠাৎ
কেমন পায়ে একটা টান অনুভব করলো অনন্ত। ভয়ে ভয়ে পেছনে ঘুরে দেখল হাড়ু মাটিতে বসে জড়িয়ে ধরে আছে ওর পাটা। কি বিভৎস ওর মুখটা, একটা লাল চোখ জলজল করছে ওর, আর একটা চোখ নেই। খসে পড়া চোখটার ওখান থেকে রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। হাড়ু বলল, এখানে নিজের ইচ্ছে আসা যায়, কিন্তু ফেরা তো যায় না বাবু। আপনিও যাবেন না, আপনিও আমাদের সঙ্গে থাকবেন আজ থেকে। না 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 না, দেখো দেখো দেখো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি 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 কথা দিচ্ছি, আমি কখনো আর এখানে আসবো না। আমাকে ছেড়ে দাও। আমি তো তোমাদের কোনো ক্ষতি কিন্তু করিনি। কিছুতেই ও আর ৯ নম্বর কামরাতে ফিরতে পারল না। বিকট হেসে হাড়ু অনন্তের দুটো পা ওর হিংস্র দাঁত দিয়ে টেনে খুলে কামড়ে কামড়ে খেতে লাগলো। আর হরেন আস্তে আস্তে অনন্তের মুখে হাত বাড়িয়ে খাবলা দিয়ে তুলে নিল ওর একটা চোখ। অনন্ত প্রচন্ড যন্ত্রণায় জোরে একটা চিৎকার করে উঠল। আস্তে আস্তে ওর শরীরটা সারহীন হয়ে পড়ল। দুটো বিকট ফ্যাকফেকে উল্লাসের হাসি যেন মিলিয়ে গেল ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গেই। সকাল সকাল মোবাইলে একটা ফোন এলো। অতীশ ঘুম ভাঙা চোখে মোবাইলটা কানে দিতেই বড় মামার গলা। কেমন আছিস? আমাদের তো ভুলেই গেছিস প্রায়। ভালো আছি, তোমরা? এই চলছে রে। তোর মাকে ফোনটা দে তো একটু। মাকে ডেকে ফোনটা দিল অতীশ। কিছুক্ষণ পরে অতীশের মা এসে বলল, হ্যাঁ রে, তোর মামা বলল আগামীকাল অশ্মির জন্মদিন, তাই নিধু গ্রামে যেতে হবে তোকে। আমি যাব মানে? তোমরা কেউ যাবে না? এই বয়সে আর পারবো না, ওই সারা রাত ট্রেনে চেপে। তার চেয়ে বরং তুই যা, গ্রামের পরিবেশ ভালোও লাগবে। যা গরম পড়ছে এবার। আর বাবা? যখন কথা বলছিলাম তখন তো পাশে দাঁড়িয়েই শুনছিল, তারপরে বলল তোকে পাঠাতে। যা, শেষমেশ একা আমি? তোমরা প্রত্যেকবার এমন করো, মামা রাগ করবে কিন্তু। সে তোর বড় মামাকে আমি পরে বুঝিয়ে বলবো। এবারে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে টেবিলে আয় দেখি, চা খেয়ে নে। কথাগুলো বলেই অতীশের মা চলেই যাচ্ছিল, হঠাৎ আবার দরজার সামনে এসে বলল, এই শোন, তোর বড় মামা আর একটা কথা বলল। কি মা? ট্রেনে চড়লে ভুল করেও 10 নম্বর কামরায় কিন্তু উঠবি না, সে যতই জায়গা না পাস। বারবার বলে দিয়েছে। আমরা তো কেউ যাচ্ছি না, তুই কিন্তু কথাটা মনে রাখিস। কেন, কি আছে ওই কামরার ভেতরে? যাবি না মানে যাবি না। তোর বড় মামা নিশ্চয়ই কথাটা কিছু একটা বিপদের কথা ভেবেই বলেছে, নয়তো খামোখা বলবি বা কেন? মায়ের কথাগুলোর মানে কিছুই বুঝল না অতীশ। দেখতে দেখতে দিনটা কেটে গেল। আর কিছুক্ষণ পরেই নিধুগ্রাম এক্সপ্রেস ছাড়বে। বীরপুর জংশনে টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছে অতীশ। একেবারে ভিড়ে ঠাসা ট্রেনটা। ঘুরে ঘুরে বগিগুলো ভালো করে দেখতে লাগলো অতীশ। তারপর একটার পর একটা কামরা পার করে 10 নম্বর কামরার কাছে যেতেই সামনের সিটের অন্ধকারে একটা লোককে বসে থাকতে দেখলো অতীশ। দাদা, বসার জায়গা আছে এখানে? হ্যাঁ। লোকটার কথা শুনে অতীশ 10 নম্বর কামরায় ঢুকলো। ট্রেনের এই কামরাটা একেবারেই ফাঁকা। লোকটার একপাশে গিয়ে বসলো অতীশ। পাশে বসে থাকা লোকটার ব্যবহার খুব অদ্ভুত বলে মনে হলো অতীশের। এই নিস্তব্ধ অন্ধকারে কেমন জড় পদার্থের মতো বসে রয়েছে। খুটখুটে অন্ধকারেও অতীশ দেখল সামনের সিটে আরও 2 জন বসে আছে। আজ সারা রাত ট্রেনটা চলবে, ভোরে পৌঁছবে নিধুগ্রাম। অতীশ পাশের লোকটাকে বলল, দাদা, আপনিও নিধুগ্রাম যাচ্ছেন?
কানে বেশ কয়েকটা মশা ভনভন করছিল। খুব আলোর অভাব রয়েছে এই কামরাটায়, বাকি কামরাগুলোতে বেশ আলো আছে। এইসবই নিজের মনে ভাবছিল অতীশ। হঠাৎ পাশের লোকটা বলে উঠল, এই কামরার আলোগুলো খারাপ, অনেকবার চেষ্টা করেছে শুনেছি, তাও ঠিক হয়নি। লোকটার কথা শুনে অতীশ বুঝতে পারল লোকটা বোধহয় এর আগেও এই কামরায় উঠেছেন। হাতের ব্যাগটা বুকের কাছে নিয়ে অতীশ বসে রয়েছে। ট্রেনটা চলেছে নিজের গতিতে। মাঝে মধ্যে একটা দমকা বাতাসও গায়ে এসে লাগছে। হঠাৎ মনে হলো হাওয়া লেগেই কামরার সামনের দরজাটা বোধহয় খুলে গেল। তা নিধু গ্রামে কে থাকে তোমার? এই আত্মীয়র বাড়ি। আচ্ছা, আপনার? আমার বাড়ি ওখানে, তবে আমার আর ফেরা হয়নি গো, তাই এই কামরাতেই থাকি। লোকটার কথাটা শেষ হতেই সামনে বসে থাকা লোক দুটোর মধ্যে একজন অতীশকে বলল, একখান কথা কমু বাবু, যদি রাগ না করেন। বলুন না। বাবু, আপনার চোখ দুটো কিন্তু খুব সুন্দর। ধন্যবাদ। বেশ কিছুক্ষণ সব নিস্তব্ধ। হঠাৎ অতীশ দেখল ওর পাশে যে লোকটা বসেছিল সে আর ওখানে বসে নেই। উনি কোথায় গেলেন? কে বাবু? এই আমার পাশে যে বসেছিল। ও, উনি উনি বোধহয় নেমে টেমে পড়েছেন। লোকটার মাথার সমস্যা আছে কিনা বুঝতে পারছে না অতীশ। চলন্ত ট্রেন থেকে কেউ লাফ দেয়, কি কারণেই বা দেবে? হঠাৎ সামনের সিটে বসে থাকা লোকগুলো নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। ওরা দুজন দুজনকে হারু আর হরেন বলে ডাকছে। রাত এখন গভীর। অতীশ কিছুই বুঝতে পারছে না ওর পাশে বসে থাকা লোকটা কোথায় গেল। হয়তো পাশের কামরায় গেছে বা বাথরুমে, কিন্তু বাথরুমে কি এত সময় লাগে কারুর? হরেন নামের লোকটা অতীশের দিকে তাকিয়ে বলল, আপনি মুড়ি ঝাল খাবেন একটা? দেব বানিয়ে? মুড়ি ঝাল নামটাই তো প্রথম শুনলাম। না না থাক, এত রাতে আর দরকার নেই। হঠাৎ হারু বলে পাশে বসে থাকা লোকটা বলল, আরে বাবু, খান না, ঝালমুড়ি তো অনেক খেয়েছেন, মুড়ি ঝালটা খান, দেখবেন তারপর রাতের ঘুমটা যা হবে না আপনার। একটু ইতস্তত করে অতীশ বলল, আচ্ছা, কেমন খেতে হয়? ঝালমুড়ির মতোই? আর দাম কত? দাম 10 টাকা। তা দিই বাবু একখান? হ্যাঁ, দিন না হয় একটা। লোক দুটোর অনুরোধ শেষ পর্যন্ত আর না করতে পারল না অতীশ। হারু অতীশের দিকে তাকিয়ে বলল, হরেন্দার হাতের মুড়ি ঝাল খুব বিখ্যাত, না খেয়ে থাকা যায় নাকি? লোকটা একটা কাগজের ঠোঙার মধ্যে ওই পাত্র থেকে সব কিছু ঢেলে অতীশের হাতে ধরিয়ে দিল। অতীশ মানিব্যাগ থেকে একটা 10 টাকার নোট দিল হরেনের হাতে। তারপর হরেন আর হারু এক দৃষ্টে অদ্ভুতভাবে তাকিয়ে থাকলো অতীশের দিকে। কখন ওই ঠোঙা থেকে মুড়ি ঝাল খাবে? হারু বলল, দেরি করেন কেন, খান খান। ট্রেনটা প্রচন্ড জোরে চলছে, তবুও আশেপাশের মাঠঘাট থেকে শেয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছে অনেকক্ষণ থেকেই। সকলেই প্রায় গভীর ঘুমে ঢলে পড়েছে, শুধু ট্রেনের চালক আর ওই 10 নম্বর কামরার বসে থাকা 3 জন ছাড়া। অতীশ ঠোঙা খুলে মুড়িগুলো মুখে চিবোতে চিবোতে বলল, দারুণ হয়েছে খেতে। হরেন বলল, আচ্ছা তাহলে খান। হঠাৎ কেমন গাটা গুলিয়ে উঠল অতীশের। খুব বমি পাচ্ছে। একটু ধাতস্থ হয়ে বলল, এগুলো কি দিয়েছো? এমন আষ্টে গন্ধ।
এইগুলো তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কিংবা মুড়ি নয়, কি এগুলো? হারু আর হরেন একটা কর্কশ হাসি হেসে বলল, হরেন্দা, চোখগুলো বুঝি খুলে পড়ে গেছে মুড়ি ঝাল বানাবার সময়? কথাটা শোনা মাত্র মোবাইলের আলোটা জ্বালিয়ে অতীশ দেখল ওগুলো মুড়ি বা লঙ্কা কিংবা পেঁয়াজ নয়, মানুষের চোখের কতগুলো মণি। এরপর সামনের দিকে তাকাতেই দেখলো হরেন আর হারু কোথাও নেই। বিভৎস একটা চিৎকার করে উঠল অতীশ। কিছুই বুঝতে পারছে না সে, লোক দুটোই বা গেল কোথায়। ভয়ে পেছনের কামরাটার দিকে ছুটে যাচ্ছিল অতীশ। হঠাৎ হঠাৎ কেই জানি তার পেছন থেকে ওর পা টেনে জাপটে ধরল। চোখ ঘুরিয়ে ও দেখলো হারু বলে লোকটা বিভৎস চোখে চেয়ে রয়েছে অতীশের দিকে। সে ফ্যাঁস ফেঁসে গলায় বলছে, তোমারে তো যেতে দেব না আমি বাবু, এখান থেকে যে আমরাও আর ফিরে যাইনি, তুমিও যাবে না। এই 10 নম্বর কামরায় সবাই নিজের ইচ্ছে আসে, কিন্তু কেউ ফিরে যেতে পারে না। পেছন থেকে আরেকটা অবয়ব ক্রমশ এগিয়ে আসছে অতীশের দিকে। অতীশের মনে পড়ে গেল সকালে মা বলেছিল এই ট্রেনের 10 নম্বর কামরাটায় না উঠতে। বড় মামা নাকি বলেছে। সেই কথা একদমই খেয়াল ছিল না অতীশের। এরা যে কেউ মানুষ নয় তা ভালোই বুঝতে পারছে অতীশ, কিন্তু কি করবে সে এখন বুঝতে পারছে না। পা আটকে ধরে হারু কেমন লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে অতীশের দিকে। দৌড়াবার পথ নেই। এমন সময়ে হঠাৎ অতীশকে কে যেন কানে কানে বলল, আমি তোমাকে ধাক্কা মারছি, তুমি 9 নম্বরে চলে যাও, আর কিন্তু পিছনে তাকাবে না, তাকালেই কিন্তু ওরা তোমার চোখ তুলে নেবে। আর আর তোমাকে একটা কাগজ দিচ্ছি, আমার জন্য কেউ এলে ওটা তাকে দিয়ে দিও। গলার স্বরটা খুব চেনা লাগলো অতীশের। লোকটাকে কোথাও দেখতে পাচ্ছে না। অতীশের জামার পকেটে একটা কাগজ ঢুকিয়ে দিল সেই অস্পষ্ট অবয়বটা। এটা তো সেই লোকটার গলা যে ওর পাশে বসে থাকতে থাকতে হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। সেই লোলুপ দৃষ্টিগুলো এখন ওর দিকে হিংস্রভাবে চেয়ে আছে। হঠাৎ অতীশকে কে যেন ধাক্কা মারল। ও ছিটকে গিয়ে পড়ল সামনের বগিতে। মাথায় চোট পেয়ে এরপরে ও জ্ঞান শূন্য হয়ে পড়ল বগির মেঝেতে। শুধু কয়েকটা কথা শুনতে পেল, আমি আমার মতো আর কাউকে মরতে দেব না তোমাদের হাতে। হারু আর হরেন, তোমাদের শিকারের জন্য রোজ রোজ নিরীহ মানুষগুলো মরবে, তাই না? চোখের লোভ না বড্ড তোমাদের? মুড়ি ঝাল খাইয়ে আমি আর কাউকে মারতে দেব না তোমাদের, দেব না, দেব না। আমি আর তোমাদের কাউকে মারতে দেব না, আমি আর তোমাদের কাউকে মারতে দেব না। দুটো অবয়বের মধ্যে একটা অবয়ব কেমন গলা ঘষ্টে ঘষ্টে বলল, অনন্ত, অনন্ত, কাজটা তুই ভালো করলি না। এই প্রথম আমার হাত থেকে তুই শিকারকে ছাড়িয়ে দিলি। কথাগুলো বলতে বলতে দুটো অবয়ব কেমন মিলিয়ে গেল। একটা আনন্দের হাসি শোনা গেল লোকটার গলায় কিছুক্ষণের জন্য। ভোর থেকেই 9 নম্বর কামরার সামনে যাত্রীদের ভিড়। স্টেশনে অতীশকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য 9 নম্বর কামরার সামনে বেশ ভিড় দেখে অতীশের বড় মামা 9 নম্বর কামরায় ঢুকে দেখল অতীশ মেঝেতে শুয়ে আছে। চোখে জলের ছিটে পড়তেই অতীশ আস্তে আস্তে চোখ খুলল। বড় মামা অতীশকে বলল, কিরে, তুই এখানে এইভাবে পড়ে আছিস কেন? কি হয়েছে তোর? তুই কি ওই 10 নম্বর কামরায় ঢুকেছিলি? স্টেশন মাস্টার এসে পৌঁছেছেন এতক্ষণে। বড় মামা অতীশের দিকে তাকিয়ে বলল, ফোনে বলেছিলাম তো তোকে আসবার সময় ট্রেনের ওই 10 নম্বর কামরায় না উঠতে, যদি কিছু হয়ে যেত।
মামা জানো তো, ওখানে একটা লোক ছিল, হরেন নাম, মুড়ি ঝাল বলে একটা খাবার বানায়। কি বললি? হরেন? হ্যাঁ, ওর সঙ্গে আরেকটাও লোক তো ছিল, নাম ছিল হাড়ু। হাড়ু? ও তার মানে? একটু থেমে অতীশের বড় মামা আবার বলতে শুরু করলেন। হরেনের বাড়ি এই নিধু গ্রামেই। লোকটা ঝালমুড়ি বিক্রি করত। ওর দুটো ছেলেও ছিল। বউ কয়েক বছর আগেই মারা গেছে, আর ছেলেদেরও বিয়ে হয়েছে। বয়স বাড়তে বাড়তে লোকটার একটা চোখে ছানি পড়ে চোখটা নষ্ট হয়ে গেল। এক চোখে দেখতে পেত, তাই অনেক সময় বাচ্চারা ওকে দেখে ভয়ও পেত। ধীরে ধীরে হরেনের ঝালমুড়ির ব্যবসাও বন্ধ হতে লাগলো। তখন ও ফোন দিয়ে আটল ঝালমুড়ি ছেড়ে মুড়ি ঝাল বলে এক নতুন ব্যবসা ধরবে। সেই থেকেই মুড়ি ঝাল বিখ্যাত হয়ে গেল। লোকে বলতো হরেনদার হাতের মুড়ির ঝালের মশলাতেই নাকি জাদু আছে। লোকটা অবশ্য যাত্রীদের এই সমস্ত কথায় বেশ লজ্জাই পেত। একদিন একটা মেয়ে এই নিধুগ্রাম এক্সপ্রেসের 10 নম্বর কামরায় একা এসে বসল। সেদিন 10 নম্বর কামরাটা ফাঁকাই ছিল। বাকি কামরাগুলো ঘুরে 10 নম্বর কামরায় এসে হরেন দেখল একটা মেয়ে বসে আছে। হরেন লক্ষ্য করেনি যে মেয়েটা ঘুমোচ্ছে। হরেন শুধু মেয়েটা মুড়ি ঝাল খাবে নাকি তাই জিজ্ঞেস করতে তার সামনে গিয়ে দাঁড়ায়। এমন সময় হরেনকে মেয়েটার সামনে একা দেখেই পাশের কামরা থেকে 10 নম্বর কামরায় আসা এক যুবক চিৎকার করে ওঠে। মেয়েটারও ঘুম ভেঙে যায় তক্ষুনি। মেয়েটা হরেনের গালে একটা চড় মারে, বলে পুলিশে দেবে। হরেন বারবার বলতে থাকে যে সে কোনো দোষ করেনি, কিন্তু কেউ শোনেনি ওর সেই কথা। চলন্ত ট্রেনের প্রায় সব যাত্রী সেদিন লোকটাকে মারতে মারতে আধমরা করে ফেলে। প্রচণ্ড ঠেলাঠেলিতে চলন্ত ট্রেনটা থেকে পড়ে হরেন প্রাণ হারায়। সেদিন একটা বুড়ো হকারের সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি, কেউ প্রতিবাদও করেনি। এই ঘটনায় সে সময় পুরো নিধুগ্রাম তোলপাড় হয়েছিল। সবাই জানত হরেন এরকম কাজ করতে পারে না, কিন্তু আইন কি আর গরিব মানুষের কথা শোনে রে? সবকিছু স্বাভাবিক চলছিল, কিন্তু যে সমাজ সত্যি মিথ্যে ভালো খারাপ ভেদ করতে পারে না, সেই সমাজের মানুষদের চোখের কি কোনো দরকার আছে? হরেন প্রতিশোধ নিতে রোজ নিধুগ্রাম এক্সপ্রেসে ফিরে আসে ওই 10 নম্বর কামরায়। আর ওই কামরায় যেই আসে তারই চোখ খুবলে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করে হরেন। আগে মৃতদেহ পাওয়া যেত রেল লাইনের ধারে, এখন আর তা পাওয়া যায় না। দেখতে দেখতে 5-5টা বছর কেটে গেল, তবুও ওর প্রতিশোধ নেওয়া শেষ হলো না। হাড়ুও আমাদের নিধুগ্রামেরই ছেলে, ওকেও বোধহয় হরেন। পাশে দাঁড়িয়ে স্টেশন মাস্টার অভিরূপ বাবুও শুনছিলেন অতীশের মামার কথা। ওনার বলা শেষ হতেই হঠাৎ কোত্থেকে একটি মেয়ে স্টেশন মাস্টারের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, অনন্তর কোনো খোঁজ পেলেন? অতীশ মেয়েটার সামনে গিয়ে বলল, এটা অনন্তদা আমার প্রাণ বাঁচানোর সময় আমার পকেটে পুড়ে দিয়েছিল, আর বলেছিল যে তাকে খুঁজতে আসবে তাকে দিয়ে দিতে। কাগজটায় যা লেখা ছিল মেয়েটা সেটা পড়তে লাগলো। চাকরিটা আমি পেয়ে গেছি মধুরিমা। এবার আশা করি তোমার বাবা নিশ্চয়ই আমাদের এই সম্পর্কটাকে মেনে নেবে। কিন্তু দুঃখ একটাই রয়ে গেল, আমাদের এই দুনিয়ায় আর দেখা হলো না। কিন্তু আফসোস নেই, দেখা আমাদের হবেই, আবার কখনো হয়তো অন্য কোনো দুনিয়ায়, এই 10 নম্বর কামরার বাইরে।
ভালো থেকো। ইতি চির অনন্তের পথে মিশে যাওয়া তোমার অনন্ত। বিদায়। অতীশ বলল, অনন্তদা আমাকে তখন ধাক্কাটা না মারলে আজ হয়তো আমি ওই 10 নম্বর কামরায় হারিয়ে যেতাম, হারু কিংবা অনন্তদার মতোই। ভিড়টা সরে যেতেই অতীশ ওর মামার সঙ্গে ট্রেন থেকে নেমে গেল। কামরাগুলো পরিষ্কার করতে একজন ঝাড়ুদার ভয়ে ভয়ে গেছে আজ 10 নম্বর কামরায়। গোটা কামরা ভর্তি ঝালমুড়ি বানাবার সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। হঠাৎ একটা সিটের তলায় বসে পরিষ্কার করবার সময় নিচে তাকাতেই দেখল সেই অন্ধকারে দুটি চোখ। কে যেন কর্কশ স্বরে বলছে, রাতে আসবি পরিষ্কার করতে, আসবি নাকি? প্রচন্ড ভয়ে ওই ঝাড়ুদারটা দৌড়ে 10 নম্বর কামরাটা থেকে নেমে গেল।